প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, আজকে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 8 থেকে 10টা, কখনো তারও বেশি সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন চলে আসে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকেতে যদি তুমি ভালো করতে চাও তাহলে সাম্প্রতিক বিষয়ের প্রতি তোমাকে মোস্ট হাইলাইট করতে হবে। কারণ যদি তুমি সাম্প্রতিক বিষয়ে ভালো না করতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকেতে তুমি কোনোভাবেই বেস্ট নাম্বার কিন্তু তুমি তুলতে পারবে না। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কমনও পেয়ে যেতে পারো, কমন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো বাংলাদেশের সংবিধান ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত? তো এটা হলো কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য করা হয়েছে, যেটা বাংলাদেশের সংবিধানকে নিয়ে। আর এই ভাস্কর্যটার নাম হলো ধ্রুব 72। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি বলা হয় যে বাংলাদেশের সংবিধানের আলোকে কোন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, তখন কিন্তু তোমরা ধ্রুব 72 এটাই কিন্তু আনসার করবে। এরপর দেখো, তোমরা হয়তো জানো যে ঢাকা এবং কক্সবাজারে কিছুদিন আগে কিন্তু রেল চলাচল শুরু হয়েছে। তো এখানে প্রথম যে আন্তনগর ট্রেনটা চলাচল করছে, এই ট্রেনটার নাম ছিল কিন্তু কক্সবাজার এক্সপ্রেস। এরপর দেখো, বর্তমান বিশ্বে কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? তো 60টি দেশে কিন্তু বর্তমানে বাংলাদেশের মিশন রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সাথে কিন্তু অন্যান্য 60টা দেশের কূটনৈতিক সম্পর্ক আছে। এরপর দেখো, আর সর্বশেষ উপজেলা কোনটা? তো সর্বশেষ উপজেলা হলো পাটকেলঘাটা। এরপরে 5 নম্বরে দেখো, কোন দেশের মধ্যস্থতায় সৌদি ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু হয়? তো সঠিক উত্তর কিন্তু চীন। কিছুদিন আগে তোমরা দেখবা যে সৌদি এবং ইরানের ভিতরে কিন্তু একটা চরম বিভেদ ছিল এবং তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। তো চীনের মধ্যস্থতায় কিন্তু তারা আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং মধ্যপ্রাচ্যে আশা করা গিয়েছিল যে এই সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্যে হয়তো একটা স্থিতিশীলতা অবস্থা আসবে। যদিও মধ্যপ্রাচ্য এখন কিন্তু স্মরণকালের সবথেকে অস্থিতিশীল পরিস্থিতির একটি সময়ের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। এরপর 6 নম্বরে দেখো, ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটা? তো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য প্রথম যেটা ইউনেস্কো ঘোষণা দিয়েছিল সেটা হলো বাউল সঙ্গীত। সর্বশেষ যে স্বীকৃতিটা দিয়েছে সেটা হলো 6 ডিসেম্বর 2023। যে সাংস্কৃতিক ঐতিহ্যটা ইউনেস্কো স্বীকৃতি দেয় সেটা হলো ঢাকা রিক্সা এবং রিক্সা চিত্র। এরপর দেখো, বর্তমানে দেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে? টোটাল এই যে 6 ডিসেম্বর যেটা স্বীকৃতি দেয় এটা দিয়ে টোটাল বর্তমানে 5টা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু আছে। এরপর 2023 সালের অক্সফোর্ডের বর্ষ সেরা শব্দ নির্বাচিত হয়েছে রিজ। এই শব্দটা 2023 সালে অক্সফোর্ডের সেরা শব্দ নির্বাচিত হয়েছে কিন্তু এই শব্দটা। এরপর দেখো, বর্তমানে এলডিসির অন্তর্ভুক্ত দেশ আছে 45টা। বাংলাদেশও কিন্তু এলডিসির অন্তর্ভুক্ত একটা দেশ, যেটা 2026 সালে এলডিসি থেকে উত্তরণ ঘটবে। আর এলডিসি থেকে এই পর্যন্ত উত্তরণ ঘটেছে 7টি দেশ। আর সর্বশেষ উত্তরণ ঘটেছে, দেখো সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে? ভুটান। এই যে কিছুদিন আগে ভুটান কিন্তু সর্বশেষ এলডিসি থেকে উত্তরণ ঘটে, অর্থাৎ এলডিসি থেকে তারা বেরিয়ে আসছে। এলডিসি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কিছু শর্ত ফিল আপ করতে হয়। তো এই শর্তগুলো কিন্তু দেখো বাংলাদেশের আগেই কিন্তু ভুটান ফিল আপ করতে পেরেছে, আর বাংলাদেশ কিন্তু ওই শর্তে ফিল আপ করতে পারবে 2026 সালে। যে এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নামের যে ঔষধটা কোন রোগের জন্য কার্যকর? তো এইডস বা এইচআইভি। তো এইডস বা এইচআইভির জন্য কিন্তু এতদিন কোনো কিন্তু প্রতিষেধক বা ঔষধ কিন্তু ছিল না। বর্তমানে কিন্তু একটা ঔষধ কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ সারা বিশ্বে কিন্তু এইডসের প্রাদুর্ভাব আছে। এরপর বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স প্রবর্তন করে। তো 12 ডিসেম্বর 2023 তারিখে বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স প্রবর্তন করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন দেশ ইন্টারপোলের 196তম সদস্যপদ লাভ করে? তো সর্বশেষ পালাউ ইন্টারপোলের 196তম সদস্যপদ লাভ করে, অর্থাৎ বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা আছে কত? 196টা। এরপর 16 নম্বর দেখো, 28 অক্টোবর 2023 কোন দেশ আইপিইউ এর 99তম সদস্য লাভ করে? তো বাহমাস। এই দেশটা কিন্তু সর্বশেষ আইপিইউ এর 99তম সদস্যপদ লাভ করেছে।
তো যে সকল দেশগুলো সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো সদস্যপদ লাভ করছে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো করে পড়ে নিবে। এরপর দেখো 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকাতে, যেটাতে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীরাও কিন্তু আমন্ত্রণ করছিল। আর এই ব্রিক্স বর্তমান সময়ে কিন্তু খুবই আলোচিত একটা আন্তর্জাতিক সংস্থা। সো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ, ব্রিক্স সম্পর্কিত সকল বিষয় তোমরা জেনে নিবে, আমি আলাদা করে আলোচনা করব। এরপর দেখো 2023 সালে ব্রিক্সের নতুন সদস্য প্রাপ্ত হয় কোন কোন দেশ? তো ব্রিক্সের কিন্তু আগে সদস্য ছিল যে ব্রাজিল, তারপরে রাশিয়া, চায়না, তারপরে ভারত, এই যে দেশগুলো ছিল, সাউথ আফ্রিকা। আর তারপরে যে দেশগুলো 2023 সালে নতুন করে সদস্যপদ লাভ করে, যেখানে বাংলাদেশেরও একটা সম্ভাবনা ছিল সদস্যপদ পাওয়ার এবং সরকারের কিন্তু একটা প্রচেষ্টা ছিল, বাট দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্যপদ পায়নি। তো বাংলাদেশ না পেলেও ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা, এই দেশগুলো কিন্তু ব্রিক্সের সদস্যপদ লাভ করেছে। তো এই দেশগুলো যেন তোমাদের মুখস্থ থাকে, যে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা। দেখো দক্ষিণ আমেরিকার একটি দেশ, আফ্রিকার আছে ইথিওপিয়া এবং মিশর, দুইটা দেশ, আর এশিয়ার ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তো এই দেশগুলো কিন্তু ব্রিক্সের সদস্যপদ লাভ করেছে। তোমাদের প্রত্যেকেরই যেন মুখস্থ থাকে, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর 2023 সালে G20 সম্মেলনের স্লোগান কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ G20 বর্তমান বিশ্বে আলোচিত সব থেকে গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো আছে তার ভিতরে অন্যতম হলো G20 বা গ্রুপ অফ 20। তো এই 2023 সালে G20 যে সম্মেলনটা অনুষ্ঠিত হলো, কিছুদিন আগে ভারতে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হলো, তোমরা হয়তো অনেকে জানো। তো এই সম্মেলনের স্লোগান ছিল এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। খুবই গুরুত্বপূর্ণ একটা স্লোগান, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের জন্য প্রত্যেকেরই এটা মুখস্থ থাকে। এরপর দেখো 2023 সালে জাপানের হিরোশিমাতে G7 এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটা হলো 49তম এই সম্মেলনটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো G7 কারা? G7 কিন্তু বিশ্বের সব থেকে শিল্পোন্নত যে 7টা দেশ। এর আগে কিন্তু G8 ছিল, রাশিয়া এর আগে কিন্তু এই গ্রুপের সাথে যোগ ছিল, বাট তো রাশিয়া যখন ইউক্রেনের একটি অঞ্চল দখল করে নেয় তখন কিন্তু এই G7 এই গ্রুপ থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়। বর্তমানে কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, জাপানের মতো উন্নত দেশগুলো কিন্তু এই G7 এর অন্তর্ভুক্ত আছে বা সদস্য হিসেবে আছে। তো দেখো যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকেরই উচিত এই প্রশ্নগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখা। তো আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র সাম্প্রতিক বিষয়ের উপর এমন টিউটোরিয়াল নয়, আমরা কিন্তু তোমাদের 500 সাম্প্রতিক প্রশ্ন কিন্তু তোমাদেরকে সাজেশন করে দিয়েছি। আর এই সাজেশনটা কিন্তু তোমরা যারা আমাদের মডেল টেস্ট ব্যাচের স্টুডেন্ট আছো তারা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে, অথবা আমরা তোমাদের মার্ক করে দিব যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমরা যারা পেতে চাও, সাম্প্রতিক বিষয়ে যে 8 থেকে 10টা প্রশ্ন হয়, এই 8 থেকে 10টা প্রশ্ন আমরা তোমাদের যে সাজেশন দিব, ইনশাল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এই সাজেশনগুলো যারা নিতে চাও বা পেতে চাও তাদের জন্য আমাদের যে পেইড ব্যাচটা আছে, মডেল টেস্ট ব্যাচ বা এক্সাম ব্যাচ, তো এই বিষয়ে আমি ছোট্ট করে একটু কথা বলবো। তো দেখো এই হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে সুপার মডেল টেস্ট ব্যাচ আমরা নিচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু মডেল টেস্ট ব্যাচ নিচ্ছি। আর যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু জানে যে আমরা যে মডেল টেস্ট ব্যাচগুলো নিয়ে থাকি এগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন করার আমরা চেষ্টা করি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটি প্রোভাইড করা। তো দেখো এই মডেল টেস্টে কিন্তু আমরা 25 সেট তোমাদের এমসিকিউর উপর তোমাদের মডেল টেস্ট পরীক্ষা নিব। তো এই 25 সেট মডেল টেস্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা এবার যে প্রশ্ন ফেস করতে যাচ্ছ হবুও ওই প্রশ্নের আদলে। আর এই প্রশ্নটা কেমন হবে সেটা যদি তুমি যাচাই করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু এক সেট ডেমো প্রশ্ন কিন্তু দেওয়া আছে, হবুও ওই প্রশ্নের আদলে কিন্তু আমাদের প্রশ্নগুলো হবে। এই ডেমো প্রশ্নটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের প্রশ্নগুলো আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা পারফেক্ট হচ্ছে, এটা কিন্তু তুমি যাচাই করতে পারছো। এরপর দেখো সাম্প্রতিক বিষয়ের উপর 500 প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। এই সাম্প্রতিক বিষয়ে যে আমরা একটু আগেই যে আলোচনাটা করলাম, যদি তোমরা সাম্প্রতিক বিষয়ের পর এই 500টা প্রশ্ন পড়ো, ইনশাল্লাহ সাম্প্রতিক বিষয়ের যে 8 থেকে 10টা প্রশ্ন হয় সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদের বোনাস হিসাবে থাকছে 5 সেট রিটেন মডেল টেস্ট। তো দেখো অনেকের কাছে কিন্তু আমাদের এই 25 সেট মডেল টেস্ট বা 5 সেট রিটেন মডেল টেস্ট এগুলো কিন্তু কম মনে হতে পারে, কিন্তু আমরা সবসময় কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুইটা বিষয় বিবেচনায় রাখি।
আমরা কোয়ান্টিটিটাকে প্রায়োরিটি না দিয়ে আমরা কিন্তু সবসময় কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিই। সো এই কারণে আমাদের এই যে মডেল টেস্টগুলো করবো এগুলো অবশ্যই বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করব। এই কারণে কিন্তু তোমাদের 25 সেট কিন্তু এমসিকিউ মডেল টেস্ট নিচ্ছি, 5 সেট রিটেন মডেল টেস্ট নিচ্ছি। আর এই 5 সেট রিটেন মডেল টেস্টে যদি তুমি পরীক্ষা দাও তাহলে মডেল টেস্টের জন্য তোমার এই 5 সেট রিটেনই কিন্তু এনাফ। আর রিটেন তোমাকে আরও নিজে বেশি প্র্যাকটিস করে নিতে হবে। আর এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের রিটেন যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্ট থেকেও তুমি করে নিতে পারো। আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকটা ক্লাস কিন্তু দিয়েছি গাইডলাইন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর, তো তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো করে নিবে। তো দেখো আমাদের এই মডেল টেস্ট কিন্তু আগামী 28 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আর তোমরা যারা এই মডেল টেস্টে ভর্তি হতে যাচ্ছ আগামী 25 জানুয়ারি পর্যন্ত এই মডেল টেস্টের অফার চলতেছে। 300 টাকায় ভর্তি হতে পারবে, 26 জানুয়ারি থেকে 350 টাকা। তো মাত্র 300 টাকায় তোমরা কিন্তু বেস্ট কোয়ালিটির 25 সেট মডেল টেস্ট কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছো, সাম্প্রতিক প্রশ্ন পেয়ে যাচ্ছ, রিটেন সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভর্তি হবে তারা প্রত্যেকেই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ফোন দিতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের ভর্তি করিয়ে নিব। তো প্রত্যেকেই তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট তোমরা পেয়ে যাবে। আর আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, তোমরা যদি এই 25 সেটে মডেল টেস্টে পরীক্ষা দাও ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউতে 25 বার পরীক্ষা দিলে তুমি যে এক্সপিরিয়েন্সটা পেতে ইনশাল্লাহ সেই এক্সপিরিয়েন্সটা এখান থেকে পেয়ে যাবে। তো এটা বেস্ট কোয়ালিটি হবে, অবশ্যই বেস্ট কোয়ালিটি হবে, তোমরা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় হুবহু সেই প্রশ্নের আদলেই কিন্তু এই প্রশ্নগুলো করা। একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি, সেটা হলো তোমরা অনলাইন কিংবা অফলাইন যেখানেই পরীক্ষা দাও না কেন, যদি তুমি এই মডেল টেস্টে পরীক্ষা দাও তাহলে অবশ্যই তুমি নিজেই বলতে বাধ্য হবে যে তুমি বেস্ট মডেল টেস্টে পরীক্ষা দিয়েছো, এটা অবশ্যই তুমি বলতে বাধ্য হবে ইনশাল্লাহ। আর আমরা যে কোনো অনলাইন কিংবা অফলাইন যে কোনো কোচিং থেকে বেস্ট মডেল টেস্ট ইনশাল্লাহ প্রোভাইড করব। এটা আমাদের একটা টার্গেট বা এটা আমাদের একটা গোল সবসময় যে বেস্ট মডেল টেস্ট প্রোভাইড করার। তো তোমরা প্রত্যেকেই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাবে। এই যে আলোচনাগুলো আমরা করলাম, তো এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় স্বপ্নের সাবজেক্টে চান্স পাও সেই প্রত্যাশা রেখে কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।